আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 180 ডিগ্রি ঘুরে গেল নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের একটি প্রস্তাব ছিল, কোনো ফৌজদারি আদালতে কাউকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। গত মার্চে নির্বাচন কমিশন প্রকাশ্যে এর বিরোধিতা করেছিল। নির্বাচন কমিশন জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল, ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। 5 মাসের ব্যবধানে নির্বাচন কমিশন 3রা সেপ্টেম্বর বলেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে 46টি সংশোধনীর প্রস্তাব ইসির পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো ফেরারি আসামিকে সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা। প্রশ্ন হলো, ইসির হঠাৎ করে এমন ইউটার্ন কেন? কেন তারা অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এমন আশঙ্কা থাকার পরও সেটি সুপারিশ করলো? অনেকে মনে করছেন আওয়ামী লীগের পলাতক নেতা নেত্রীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, এমনকি স্বতন্ত্র হিসেবেও যাতে না পারে, সেজন্য ইসির এমন ইউটার্ন। সূত্রগুলো বলছে, শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি সহ অনেক দলের মধ্যে যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয়, তাদের ঠেকাতে সরকার সমর্থকদের চাপে এমন সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ইসির এমন সুপারিশে একটি প্রশ্ন উঠে এসেছে। সেটি হলো, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। যদি কোনো কারণে রাজনীতির মোড় ঘুরে যায়, তাহলে ইসির এই সুপারিশ কি খোদ তারেক রহমানের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচন কমিশন সংস্কারে গত বছরের 3রা অক্টোবর 8 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এতে প্রধান করা হয় সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারকে। কয়েক দফা সময় বাড়িয়ে গত 15ই জানুয়ারি এই কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেয়, যেখানে সুপারিশ আছে 150-র মতো। এর মধ্যে কিছু সুপারিশ নিয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছিল সিএসি সহ কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তার মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদনের একটি সুপারিশ হলো 8-1 অনুচ্ছেদের খ নম্বর সুপারিশটি, যেখানে বলা হয়েছে, কোনো ফৌজদারি আদালত কাউকে ফেরারি আসামি ঘোষণা করলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। গত 18 মার্চ বিডি নিউজ 24-এর একটি খবর প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, ফেরারি আসামিকে প্রার্থী হতে বাধা নয়, ঐকমত্য কমিশনকে ইসি। ওই রিপোর্টটিতে বলা হয়েছে, সংস্কার কমিশনের কিছু সুপারিশের সঙ্গে দ্বিমত প্রকাশ করে ঐকমত্য কমিশনের পাঠানো চিঠিতে ইসি বলেছে, ফেরারি আসামিকে প্রার্থী হতে বিরত রাখার বিধান করা হলে তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তখন সিএসি নাসির উদ্দিন বলেছিলেন, এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের চেষ্টা করা হতে পারে। অথচ 3রা সেপ্টেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেছেন, ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না। তার মতে, আদালত ঘোষিত ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 1972-এর সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শুধু এটি নয়, সংস্কার কমিশনের আরও একটি সুপারিশের বিরোধিতা করেছিল, সেটি থেকেও ইসি এখন সরে এসেছে। সংস্কার কমিশনের প্রতিবেদনের 8-2 অনুচ্ছেদের ক নম্বর সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ছাড়া সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করা। নির্বাচন কমিশন ঐকমত্য কমিশনের কাছে যে চিঠি দিয়েছিল, সেখানে এই সুপারিশেরও বিরোধিতা করা হয়েছিল। কমিশন লিখেছিল, মনোনয়নপত্র জমা সশরীরে ও অনলাইনে দুটোই রাখতে হবে। শুধু সশরীরে হলে 2014 সালের পুনরাবৃত্তি ঘটবে। আগামী সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ আছে কিনা জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, শুধু স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না।
এটা আমরা নতুন করে যোগ করব বলেছিলাম, কিন্তু এখন আমরা এটা যোগ করছি না। প্রশ্ন হলো, ইসির একাধিক সভায় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় বলে প্রস্তাব পাশ হয়েছিল। সে অনুযায়ী ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে চিঠিও দিয়েছিল। কিন্তু এখন কেন আবার সে সুপারিশগুলো সংযুক্ত করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে? সূত্রগুলো বলছে, যদিও আদৌ নির্বাচন হবে কি না সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষ করে সরকারের মিত্র জামাত ইসলামী কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, কারণ দলটির ধারণা তারা নির্বাচনে বড়জোর বিরোধী দল হতে পারে। সেটি হলে এখন প্রশাসনের নানা স্তরে তাদের যে দখল আছে সেটি তারা হারাবে। বিএনপি ক্ষমতায় গেলে নিজেদের লোক বসাবে, তারপর নানা চাপে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপির সাথে জামাতের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে বিএনপি জাতীয় পার্টিকে প্রমোট করতে পারে। আবার কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং প্রতীক স্থগিত থাকায় আওয়ামী লীগের পক্ষে সরাসরি নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতা জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্র অথবা অন্য কোনো দল থেকে নির্বাচন করতে পারে। সরকার দুই মিত্র জামাত ইসলামী ও কিংস পার্টি এনসিপি এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তিত। জাতীয় পার্টির ভোট ব্যাংক, আওয়ামী লীগের তৃণমূলের জনসমর্থন, সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে দল দুটির প্রতি মানুষের সিম্প্যাথি বেড়ে যাওয়া, এগুলো সরকার ও তার দুই মিত্রকে ভাবিয়ে তুলেছে। সে কারণে ইসির বিরোধিতা সত্ত্বেও আইন মন্ত্রণালয় থেকে এই দুটি সুপারিশ আরপিওর সংশোধনীতে সংযোজন করতে বলা হয়েছে। সূত্রগুলো বলছে, যদিও প্রধান নির্বাচন কমিশনার সহ বেশ কয়েকজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের আইন বিশেষজ্ঞরা মনে করেন এ দুটি ধারা অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই সংযুক্ত করা হয়েছে। সে উদ্দেশ্যটি হলো সমালোচনার মুখে পরে জাতীয় পার্টি নিবন্ধন বাতিল কিংবা কার্যক্রম স্থগিত করতে পারছে না, ফলে দলটির নেতাদের নির্বাচনের সময় আটকে ফেলার কৌশল এঁটেছে সরকার। বিশেষ করে এনসিপির উত্তরবঙ্গের কয়েকজন নেতা এরই মধ্যে বুঝে গেছেন এরশাদের শক্ত ঘাঁটিতে তারা যে জামানত হারাবে সেটি নিশ্চিত, কারণ উত্তরবঙ্গে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হয়। সে কারণে বাকিরা যে ভোট পায় সেটি না বলাই ভালো। আবার তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের অনেক নেতা আছেন যারা এখনো বেশ জনপ্রিয়, কিন্তু পরিস্থিতির কারণে তারা পলাতক আছেন। যদি আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তারা হয়তো স্বতন্ত্র বা অন্য কোনো দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেক্ষেত্রে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে পারেন। সে আশঙ্কার কথা বিবেচনা করে এনসিপি ও জামাতের পক্ষ থেকে চাপ দেয়া হয়। আর সরকার নিয়োগকর্তাদের চাপে নির্বাচন কমিশনও তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয়। এর আলামত কয়েকদিন আগেই প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার যেভাবে চাইবে সেভাবে নির্বাচন হবে, অথচ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন যেভাবে চাইবে সরকারকে সেভাবেই নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা। দর্শক, এই দুটি সংশোধনী আরো বড় একটি আশঙ্কা জাগিয়ে তুলেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকার আমলে 2008 সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। গত বছরের 5ই আগস্ট বিএনপির বহু নেতা দেশে ফিরলেও তারেক রহমান কবে দেশে ফিরবেন সে বিষয়ে তিনি বা তার দল থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। জনাব তারেকের বিরুদ্ধে 80টির মতো মামলা ছিল, বেশ কয়েকটি মামলায় শাস্তিও হয়েছিল। গত এক বছরে এই সব মামলা কিংবা শাস্তি বাতিল হয়েছে। তবে 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তারেক রহমান। বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এরপর সরকার পক্ষ থেকে এই রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করা হয়। গত 1 জুন আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। অনেকে মনে করেন এটি শুরু না হওয়া পর্যন্ত কিঞ্চিত হলেও তারেক রহমানের এই মামলায় আইনি সংশ্লিষ্টতা রয়ে গেছে। যদি নির্বাচন কমিশনের সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আইনে শেষ পর্যন্ত থাকে, তাহলে তখন নির্বাচন করার জন্য তারেক রহমানকে দেশে ফিরতেই হবে। আর তখন যদি রাজনীতির গতিপথ বদলে যায়
পুরো চিত্রই পাল্টে যেতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, আমি তরুণ ঘোষ। শুধু হিন্দু নয়, হিন্দু এবং অত্যাচারিত মুসলমান, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং অত্যাচারিত মুসলিম, সব মুসলিম তো খারাপ নয়, অত্যাচারিত মুসলিম যারা, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে, এই মর্মে একটা বিল তৈরি হয়েছিল। সেটা আবার সংশোধনী হয়েছে, সংশোধনী হয়ে সেটা একটা নতুন আকার নিয়েছে। এই আকার যেটা দেওয়া হয়েছে বিলে, সেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গেছে, যেটাকে আমরা শর্টে জেপিসি বলি। তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এবার কিছু যোগ বিয়োগ এই সমস্ত জিনিসগুলো হবে। তো আমি সেই প্রসঙ্গে পরে আসছি। আগে যে খবরটা আনন্দবাজারে বেরিয়েছে, সেই খবরটা আগে আপনাদের আমি একটুখানি পড়ে শোনাই। সেটা হচ্ছে 2025-এর আগে যারা ভারতে এসেছেন তারাই নাগরিকত্বের আর্জি জানাতে পারবেন। সিএএ নিয়ে নয়া সংশোধনী প্রকাশ। এখানে কিন্তু হিন্দু মুসলিম বলে কিছু উল্লেখ নেই, যদিও কপিতে আছে, পরে সেটা জেপিসির ব্যাপারটা আমি আপনাদের বলছি। এখন যেটা লেখা হচ্ছে, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরো 10 বছর বাড়িয়ে দিল কেন্দ্র। সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ধর্মীয় কারণে ভারতে ঢুকেছে, তাদের সবাইকে সিএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন। এই সময়সীমা আগে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল। 1919 সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশে থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। কিন্তু সিএএতে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের উল্লেখ করা হয়নি। এই আইনে এও বলা হয় যে কেবলমাত্র যারা নাগরিকত্বের আবেদন জানানোর আগে অন্তত 1 বছর এবং তার আগে 14 বছরের মধ্যে অন্তত 5 বার ভারতবর্ষে থেকেছেন, তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য। অথবা অসম, মেঘালয়, ত্রিপুরা। তবে অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইনে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এবার আমি বলি, মানে আগে যেটা বলা হয়েছিল 2014 সালের আগে যারা এসছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে, সেটা এখন 2025 সাল করে দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে এখানে অন্তত 5 বার এসে থাকতে হবে ভারতবর্ষে, মানে ভিসা নিয়ে ঘুরে টুরে গিয়েছেন 5 বার, সেটা 2 বার 3 বার হলেও হবে। এখন জেপিসি কি সেটা বলে, সেটা দেখতে হবে। আর অন্তত 1 বছর থেকেছেন, এরকমও কিছু করা আছে। এবার এই যে বিলটা, সমস্ত বিলই তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায়, এই বিলটাও জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গতকালই গেছে। আজকে সকালে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির একজন সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি নাম প্রকাশ করতে বারণ করেছেন। তো তিনি জানিয়েছেন যে ইউনূস সরকারের আমলে, মানে আমার প্রশ্ন ছিল এই যে আপনারা 2025 সালের আগে বলছেন, এই যে এখন 2025 সালে 2024 থেকে 25 অব্দি যে সমস্ত উৎপীড়নের ঘটনা ঘটছে এবং যারা এখন ভারতবর্ষে আসতে পারছেন না, তাদের ব্যাপারে নাগরিকত্ব সংশোধনী বিলে কি থাকছে? তখন উনি বলেন যে এখানে যে সংশোধনীর জন্য পাঠানো হয়েছে, সেখানে আমরা এটা সংশোধনীর জন্য লিখব যে ইউনূস সরকারের আমলে বাংলাদেশে
যে সমস্ত সংখ্যালঘুরা এই অত্যাচারের শিকার হচ্ছেন, এবং শুধু তো সংখ্যালঘু নয়, এবং সংখ্যাগুরু যারা মুসলিম রয়েছে, যারা অত্যাচারের শিকার হচ্ছেন, তারা যদি মুসলিমদের ক্ষেত্রে তারা যদি সঠিক প্রমাণাদি যদি এখানে ডকুমেন্ট যদি দিতে পারেন, তথ্য প্রমাণ যদি দিতে পারেন, তাহলে তারাও সিএ নাগরিকত্ব পেতে পারেন। এখন এই যে সমস্যাটা চলছে আপনাদের দেশে, এই সমস্যাটা এই সেপ্টেম্বরের মধ্যে হাল হয়ে যাবে, সেপ্টেম্বরের আগে আর যাবে না। এখন এই যে গত পরশুদিন সব ফিরে এসছেন, গতকালকে সব মিটিং ফিটিং হয়েছে, সব হয়েছে, এখনো পর্যন্ত আমি ওখান থেকে কোন রকম খবর কিন্তু পাইনি যে বাংলাদেশ নিয়ে কি ভাবনা চিন্তা হচ্ছে বা অন্যান্য কি আলোচনা হয়েছে, সেই নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। যে মুহূর্তে আমি সেই বিষয়ে খবরগুলো পাবো, সেই মুহূর্তে আমি আপনাদের সামনে জানাবো। তবে একটা কথা আমার যেটা উড়ে উড়ে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে 3টে রাষ্ট্র একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সঙ্গে মায়ানমার আছে, তারপর ওদিকে কি বলে বালুচিস্তান আছে, বালুচিস্তানের স্বাধীনতার ব্যাপারটুকু রয়েছে, আরো কি কি আছে সেটা তো আমি এখন বলতে পারবো না। এটা উড়ো খবর, এর কতটা সত্যি কতটা মিথ্যে তা আমি জানি না। যতক্ষণ না সত্যি ঠিক খবরটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই জন্য আমি এর ওপরে কোনো ভিডিও করছি না, কারণ এরপরে যদি কোনো গন্ডগোল হয় তখন আমাকে আবার দায়ী করা হবে। তো ওই কারণে আমি খুব সাবধানে এখন পা ফেলি। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আপনার দেশের একটি চ্যানেল এথিক্যাল টক্স, তারা ছেলেটি এত সুন্দর ভিডিও, ইনফরমেটিভ ভিডিও বানায়। সেই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি আপনারা যদি এই চ্যানেলটার আমি দেখলাম যে আপনার একেবারে মানে তার সাবস্ক্রাইবারই নেই, তার চ্যানেলের ভিউজও অত্যন্ত কম। এটা তো হওয়া উচিত না, কারণ এটা আপনার জ্ঞানের জন্য ছেলেটা খেটে খুটে করে। আমি চিনি না ছেলেটাকে, সেটা খেটে খুটে করে এথিক্যাল টক্স। হ্যাঁ, সেখানে আমি গতকালকে একটা ভিডিও দেখলাম, ও করেছে যে এটা রাজনীতির মেরুকরণ, আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ আর বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রপতি জরুরি আইনে কি বলা আছে। এই যে কি বলা আছে সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে। আমি অনেক কিছু জানতাম না। বাংলাদেশ আপনাদের সংবিধানের মধ্যে যে কি কি রয়েছে না রয়েছে আমার পক্ষে তো জানা সম্ভব নয়। আপনি যেমন বাংলাদেশি বা অন্যান্য দেশে যারা আমার ভিডিও দেখেন, তারা যেমন ভারতবর্ষের সংবিধান সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নেই। ন্যাচারালি বাংলাদেশ সংবিধানের উপরেও আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু এই ভিডিওটি দেখার পর আমার মনে হয়েছে যে এটা সকলের জানা দরকার। কারণ সবাই যে সংবিধান জেনে বসে আছে, আমরাও সংবিধানের অর্ধেক জানতাম না। সাংবাদিকতা ঢোকার পর যখন আমাদের বই পড়ার মতো পড়তে হয়েছে, তখন আমরা জানতে পেরেছি যে সংবিধান এই আমাদের লেখা রয়েছে। অথচ প্রেস ইনফরমেশন ব্যুরোর একটা প্রেস কাউন্টার রয়েছে এইখানে ধর্মতলার মোড়ে, সেখানে 202 টাকা দিলে পরে এই বইটি পাওয়া যায়, সংবিধানটা ভারতীয় সংবিধান পাওয়া যায়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম বই কিনতে যাওয়ার সময়তে, এই ভারতীয় সংবিধান কজন কেনে আপনার কাছে? বললো বছরে আমার 10টা কি 15টা বিক্রি হয়। ভাবুন, শুধু পশ্চিমবঙ্গে 9 কোটি লোক রয়েছে, তার মধ্যে বছরে বিক্রি হয় তার 10টা সংবিধান, তার মধ্যে আমাকে একটা বাদ দিলে পরে 9টা বিক্রি হয়েছে তার। তাই আমরা সংবিধান সম্পর্কে কতটুকু আমরা সচেতন? বাংলাদেশ সংবিধান তো আমার পক্ষে জানা সম্ভব না। আমি এই ছেলেটির ভিডিওটা দেখে বাংলাদেশের সংবিধান এবং আইন প্রণয়ন কিভাবে হয় সেটা কিন্তু আমি জানতে পেরেছি। এটা আমার ভিডিও করার পক্ষে কিন্তু খুব উপযোগী হয়েছে। আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা সংবিধানটা তো অন্তত আপনারা যে জানা উচিত, এই সংবিধানটা আপনারা একটু জেনে রাখবেন। আমি ভিডিওর নিচে কমেন্ট আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখবেন। এটা আপনাদের জ্ঞানবর্ধক ভিডিও। তো এবার আসি আবার বাংলাদেশের কথায়। এই বাংলাদেশে হিন্দু, তারপর খ্রিস্টান, বৌদ্ধ ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছে, যারা আজকে অত্যাচারিত হচ্ছেন, উৎপীড়িত হচ্ছেন, তাদের কেউ ভাববেন না যে আপনারা নিরাশ্রয়। আপনারা 2 বছর টাইম পাবেন,
2 বছরের মধ্যে আপনাদের সম্পত্তি বিলি বাট্টা যা যা করার করে আপনারা আপনার ডকুমেন্ট নিয়ে এপারে এসে আপনারা করতে পারেন। যখন সিএ ব্যাপারটা নিয়ে যখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যখন সংশোধনীগুলো দিয়ে দেবে না, সেই সংশোধনীগুলোই বিল আকারে পাশ হবে। যখন পাশ হয়ে যাবে তখন আমি আবার ভিডিও করব যে তখন কারা 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 এর মধ্যে থাকছে, এবং পীড়িত সংখ্যাগুরু যারা আছে মুসলিম ধর্মাবলম্বী তারাও কিন্তু চাইলে ডকুমেন্ট দিতে পারলে তারা অত্যাচারিত হচ্ছে। যেমন বিদেশে গিয়ে আপনি পান কি করে? আপনি নাগরিকত্ব তো পান, কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই দেশে আপনি অত্যাচারিত, এটা প্রমাণ করতে হবে। তেমনি ভারতবর্ষে এসে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অত্যাচারিত, ওই দেশে আপনার জীবন নিরাপদ নয়। এটা সংখ্যাগুরু মানে মুসলিমদের জন্য আপনাদের এটা রাস্তাটা খুলে দেওয়া হচ্ছে। যারা প্রকৃত অর্থে ভালো মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা এখানে চাকরি বাকরি পাওয়ার জন্য যা যা সহায়তা দরকার কেন্দ্রীয় সরকার সেগুলো সব করে দেবে। যারা এখানে সিএ তে আসবেন তাদের রোজগারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বাসস্থান এবং চাকরি, এই দুটোর ব্যবস্থা কিন্তু সরকারই করে দেবে। তো এই ভিডিওটা এখন আমি এই জন্য করতে বসলাম, আমি জানি এই ভিডিও খুব একটা ভিউজ হবে না, খুব একটা লোকে দেখবে না, কিন্তু এই ইনফরমেশনটা যাতে আমার ভাই বোনদের কাছে যায়, ভাই বোনদের কাছে অব্দি গিয়ে যাতে পৌঁছায়, তার জন্য আমার আজকে একটা স্পেশালি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যত হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, যারা যারা রয়েছেন, তাদের আপনারা এই ভিডিওটা শেয়ার করুন। তারা এতটা অত্যাচারিত, তারা ভাবছেন তারা বোধহয় পৃথিবীতে সব মানে একদম নগণ্য মানুষ, তাদের গুনতির মধ্যে পড়েন না, কিন্তু ভারতবর্ষ মোদী সরকার তাদেরকে ফেলে দেবেন না। মোদী সবাইকে ভারতবর্ষে আশ্রয় দেবেন, অত্যাচারিত যে আর যে সংখ্যালঘু আছে এবং যারা সংখ্যাগুরু, যারা প্রাণ ভয়ে রয়েছেন, যেমন অনেক লেখক বুদ্ধিজীবী আছেন যারা প্রাণ ভয়ে আছেন, তারাও এখানে পেয়ে যাবেন। একটুখানি আপনারা ভিডিওটা একটুখানি, আমি তো কোনোদিনও বলি না, আজকে অন্যের স্বার্থে আমি বলছি, ভিডিওটা একটু আপনারা দয়া করে শেয়ার করবেন। আর নিচে কমেন্ট বক্সে আমার ওই এথিক্যাল টক্সের এটা দেওয়া রইল, লিঙ্কটা দেওয়া রইল, আপনারা দয়া করে গিয়ে দেখে নেবেন যে সংবিধানে আপনাদের কি কি আছে, কি কি অধিকার আছে। তবেই অধিকার জানলে তবেই না আপনি লড়াই করতে পারবেন আপনার নিজের জন্য। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।